স্থিতিবিদ্যা? স্থিতিবিদ্যা করা হয়েছিল না না, সেই শর্ট সিলেবাসে ইয়াটা শেষ করে দেবো আমি। শর্ট সিলেবাসে দিয়েছেন অবস্থা? জি। এখন আবার ক্লাসে সবাই মানে করে ছেলেমেয়েরা, আমরা শুধু ক্লাস নিয়ে যাব আর পরে করে নেবে। আমি গতকালকে সমান্তরাল বলের কনসেপ্ট পড়াইছিলাম যে এরকম যে দুটা বল যদি সমান্তরাল হয়, এটা পি কিউ, এদের লব্ধি হচ্ছে পি প্লাস কিউ, এটা এ, এটা বি, এটা সি। জাস্ট আমি বলতেছি যে এই সিস্টেমে আমাদের অ্যাপ্লাই করা যায় পি ইন্টু, অর্থাৎ দুটা সমমুখী সমান্তরাল বলের লব্ধি যদি সি বিন্দুতে ক্রিয়াশীল হয়, এ এবং বি বিন্দুতে ক্রিয়াশীল, পি এবং কিউ মানে দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল হলে পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি, এটা একটা লেখা যায়, গতদিন শিখেছি আমরা। আর একটা অথবা এখান থেকেই লেখা যায় প্রত্যেকটা বল পি বলের মান হবে অপর দুটা বলের ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব পি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এসি ইকুয়াল টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই এবি, এটা লিখতে পারবো। গতদিন আমরা এই সিস্টেমে সমমুখী সমান্তরাল বলের ক্ষেত্রে এটা পড়েছিলাম, এবং এই কনসেপ্টটা নট অনলি ফর মানে প্যারালাল ফোর্স অর্থাৎ সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রেই না, এটা বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ কোন একটা সিস্টেমে যদি তিনটা সমান্তরাল বল ক্রিয়া করে, একটা যদি অপর দুটা বলের লব্ধি নির্দেশ করে, তাহলে প্রত্যেকটা বলের মান হবে অপর দুটা বলের ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্বের সমানুপাতিক, এটা বলেছিলাম আমি, রাইট? যাই হোক, তাহলে আমি গতদিন দুটা ত্রিভুজ ইতিমধ্যে কমপ্লিট করে দিয়েছি। সেটা হচ্ছে তোমাদের ভরকেন্দ্র লব্ধি ভরকেন্দ্রগামী হলে, লব্ধি অন্তঃকেন্দ্রগামী হলে, আজকে আমরা করব লব্ধি লম্ব কেন্দ্রগামী হলে, এবং লব্ধি যদি পরিকেন্দ্রগামী হয়। ঠিক আছে, তাহলে আমি বলতেছি এরকম হেডিং দিলাম, এর লব্ধি লম্ব কেন্দ্রগামী হলে, লম্ব কেন্দ্রগামী হলে, লব্ধি লম্ব কেন্দ্রগামী হলে। ঠিক আছে, তো সেটা কি জানিস, ব্যাপারটা ছিল এরকম যে আমি বলেছি একটা ত্রিভুজের এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হতে তাদের পরস্পরের সমান্তরাল পি কিউ আর মানের তিনটা বল ক্রিয়াশীল এখানে করানো হবে। এইরকম যেন সমান্তরাল হয়, একটু চোখের আন্দাজে যেন সমান্তরাল হয়, এটা চোখের আন্দাজে পি কিউ আর মানের তিনটি সমমুখী সমান্তরাল বল, এদের লব্ধি যদি লম্ব কেন্দ্রগামী হয়, তাহলে প্রমাণ করতে হবে পি ডিভাইডেড বাই টেন এ ইকুয়াল টু কিউ বাই টেন বি ইকুয়াল টু আর বাই টেন সি। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে লম্ব কেন্দ্র কাকে বলে। আচ্ছা, আমরা ধরে নিলাম এটা লম্ব কেন্দ্র, এই লম্ব কেন্দ্রকে আমরা ধরে নিলাম ও, তাহলে ধরে নেই ও লম্ব কেন্দ্র। গতদিন আমি এটার একটা পুরা ইতিহাস লিখে দিয়েছিলাম, ওই ইতিহাসের জায়গায় তোমাকে শুধু লিখতে হবে ধরি এবিসি ত্রিভুজের লম্ব কেন্দ্র ও। এবার কি করেছিলাম, এ ও যোগ করে বর্ধিত করি, এ ও যোগ করে বর্ধিত করি, যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করবে, রাইট? আমি তোমাদেরকে বলেছিলাম ভরকেন্দ্রের ক্ষেত্রে এ ও যোগ করে বর্ধিত করলে বিপরীত বাহুকে মধ্যবিন্দুতে ছেদ করে, আর
অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে বলেছিলাম শীর্ষবিন্দু এবং অন্তঃকেন্দ্র যোগ করে বর্ধিত করলে বিপরীত বাহুকে তাদের ওই অ্যাডজাসেন্ট সন্নিহিত বাহুদের অনুপাতে বিভক্ত করে, এটা আমি গতদিন দেখাইছি। আর লম্বকেন্দ্র হলে শীর্ষবিন্দু এ এবং লম্বকেন্দ্র যোগ করে বর্ধিত করলে বিপরীত বাহুকে লম্বভাবে সেট করবে, এটাই এখানকার কনসেপ্ট। তাহলে এখান থেকে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তুমি বলেছ যে তোমার তিনটা বলের লব্ধি পি কিউ আর, তোমাদের তিনটা বলের লব্ধি পি কিউ আর এখানে ক্রিয়াশীল, রাইট? এই তিনটা বল হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর এখানে ক্রিয়াশীল। তাহলে এই তিনটা বলের লব্ধি যদি এখানে ক্রিয়াশীল হয়, ডেফিনেটলি কিউ এবং আর বলের লব্ধি ডি বিন্দুতে ক্রিয়াশীল হবে, দ্যাট ইজ এইটা কিউ প্লাস আর, রাইট? তাহলে এই কথাটাই তোমাকে বলতে হবে, যেহেতু এ বি এবং সি বিন্দুতে ক্রিয়াশীল তিনটি সমমুখী সমান্তরাল বল পি কিউ আর এর লব্ধি পি প্লাস কিউ লম্বকেন্দ্র ও বিন্দুগামী, সুতরাং বি এবং সি বিন্দুতে ক্রিয়াশীল যথাক্রমে কিউ এবং আর মানের দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি অবশ্যই ডি বিন্দুগামী হবে। কি ক্লিয়ার? এটা বলার পরে তোমাকে লিখতে হবে অতএব সমান্তরাল বল সূত্র অনুসারে কিউ ইন্টু বিডি ইকুয়াল টু আর ইন্টু সিডি, আর ইন্টু সিডি। ঠিক আছে, এটা হচ্ছে সিডি। এখন প্রশ্ন হচ্ছে এই অনুপাতটা এই মুহূর্তে কোনো কিছু থিওরি দিয়ে কোনো তরিকা দিয়ে আসে না, রাইট? এই জন্য যেটা বলা হয়েছে বিডি আর সিডি এমন কিছু করো যেন আমার দুটা চিত্রের কোণের মাধ্যমে বা বাহুর মাধ্যমে প্রকাশ করা যায়, কথা হচ্ছে এইটা, রাইট? তাহলে এখানে বিডি, এখানে কি আছে ওডি, এখানে সিডি সাধারণ বাহু ওডি, তাহলে এটা ভূমি, এটা লম্ব। তাহলে কি করব আমি এডি দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, তাহলে কিউ ইন্টু বিডি ডিভাইডেড বাই এডি, এটা ইকুয়াল টু আর ইন্টু সিডি ডিভাইডেড বাই এডি। কি ক্লিয়ার? তাহলে বা এখানে আমি দিতে পারি কিউ ইন্টু বিডি বাই এডি, বিডি বাই এডি মানে এই সমকোণী ত্রিভুজের ভূমি বাই লম্ব মানে কট বি, এটা ইকুয়াল টু আর ইন্টু কট সি। কিছু করেছি? তাহলে অতএব কিউ ডিভাইডেড বাই টেন বি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই টেন সি, এটা ইকুয়েশন নম্বর 1। কি ক্লিয়ার? এখন আসো অনুরূপভাবে আমরা এখানে যেমন এওকে যোগ করার পরে বর্ধিত করে প্রমাণ করেছি কিউ এবং আর এর মধ্যে সম্পর্ক, রাইট? তাহলে এইরকমভাবে যদি আমরা পি আর আর এর মধ্যে সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে কোনটা যোগ করে কি বর্ধিত করতে হবে? তাহলে বি ও যোগ করে বর্ধিত করে প্রমাণ করা যায় যে অনুরূপভাবে, তাহলে এখানে লিখে নিবা অনুরূপভাবে বি ও যোগ করে বর্ধিত করে প্রমাণ করা যায় যে অনুরূপভাবে বি ও যোগ করে বর্ধিত করে প্রমাণ করা যায় যে আমরা যখন এ ও যোগ করে বর্ধিত করেছিলাম তখন কিউ এবং আর এর মধ্যে সম্পর্ক তৈরি করেছি। কেমন সম্পর্কটা তৈরি হয়েছে? কিউ ডিভাইডেড বাই কিউ বলটা যে বিন্দুতে ক্রিয়াশীল ওই বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট, আর ডিভাইডেড বাই আর বলটা যে বিন্দুতে ক্রিয়া করে ওই বিন্দুতে উৎপন্ন কোণের ট্যানজেন্ট। কি ক্লিয়ার? তাহলে আমরা পি এবং আর এর মধ্যে সম্পর্কটা কেমন পাবো? পি ডিভাইডেড বাই পি বল যে বিন্দুতে ক্রিয়া করে ওই বিন্দুতে উৎপন্ন কোণের ট্যানজেন্ট, তাহলে ট্যান এ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই ট্যান সি, এটা ইকুয়েশন নম্বর 2। তাহলে 1 এবং 2 হতে পাই আমরা লিখতে পারি পি ডিভাইডেড বাই ট্যান এ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ট্যান বি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই ট্যান সি। প্রমাণিত।
এখন অনেক সময় এইটা ভিন্নভাবে প্রমাণ আসতে পারে, অর্থাৎ tan A tan B tan C কে তুমি সাইন বাই কজ লিখে বাহুগুলোর মাধ্যমে যদি তুমি প্রকাশ করতে চাও তাও হবে। ওকে, অর্থাৎ এখান থেকে যদি তুমি আরেকটু সামনের দিকে আগাতে চাও আগাতে পারবা। ওকে, সামনের দিকে যদি আগাতে চাও তাহলে P ডিভাইডেড বাই সাইন A বাই কজ A এটা আমরা লিখতেই পারি, দিব। এটাই ইকুয়াল টু, অত ভালো ছাত্র তো আমি না, Q ডিভাইডেড বাই সাইন B ডিভাইডেড বাই কজ অফ B ইকুয়াল টু R ডিভাইডেড বাই সাইন C ডিভাইডেড বাই কজ অফ C। বা কস এটা আমি উপরে উল্টা দিই, কজ এটাকে উপরে নিয়ে চলে গেলাম, তাহলে P cos A ডিভাইডেড বাই স্মল a, সাইন A মানে এর এ বাহুর সমানুপাতিক, এটা আমরা বলতে পারি। এটা ইকুয়াল টু Q ডিভাইডেড Q সাইন B সরি Q cos B ডিভাইডেড বাই স্মল b ইকুয়াল টু R cos C ডিভাইডেড বাই স্মল c। অর্থাৎ সাইন A মানে A কে, সাইন B মানে B কে, সাইন C মানে C কে। আমরা জানি বাহুর সূত্রানুসারে অর্থাৎ ত্রিভুজ সূত্রানুসারে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। এবারে যদি তুমি cos এর সূত্র ফেলো তাহলে P ইন্টু B স্কোয়ার প্লাস C স্কোয়ার মাইনাস A স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস BC, আর A মিলে হবে ABC। এটা ইকুয়াল টু Q ইন্টু cos B এর সূত্র C স্কোয়ার প্লাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস CA, আর B মিলে হবে টোয়াইস ABC। এটা ইকুয়াল টু R ইন্টু cos C এর সূত্র A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস C স্কোয়ার ডিভাইড বাই 2AB, আর এখানকার C মিলে হবে, তাহলে 2ABC সব কেটে যাবে। ওকে, অতএব আমরা লিখতে পারি P ইন্টু B স্কোয়ার প্লাস C স্কোয়ার মাইনাস A স্কোয়ার ইকুয়াল টু Q ইন্টু C স্কোয়ার প্লাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ইকুয়াল টু R ইন্টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস C স্কোয়ার। অর্থাৎ লম্ব কেন্দ্রগামী হলে কোন একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হতে PQR মানের তিনটি সমমুখী সমান্তরাল বল ক্রিয়াশীল থাকলে তাদের লব্ধি যদি লম্ব কেন্দ্রগামী হয় তাহলে ডেফিনেটলি এটা সত্য। তাহলে বাহুগুলোর মধ্যে এই সম্পর্ক বিদ্যমান, বল এবং বাহুগুলোর ভিতরে সম্পর্কিত তারা। রাইট, কি ক্লিয়ার? কি হয়েছে ভাই, এত ক্লাস নিচ্ছেন এখন? ক্লাস নেব না? ক্লাস নিতে থাকবো। ক্লাস নিতেই থাকবো, ক্লাস করুক আর না করুক। ঠিক আছে, পরে রেকর্ড করে নেবে। অতিরঞ্জন বুঝা যায় না, ওটাই আর কি। সেটা তো স্টুডেন্টের নিজের দায়িত্ব থাকতে হবে, এটা সত্য। তো তাহলে আমাদের লম্ব কেন্দ্রের অঙ্ক হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে পরিকেন্দ্র, সব থেকে যেটা বড় আর কি। পরিকেন্দ্রটা সব থেকে বড়। এই হচ্ছে ছোট একটা বৃত্ত, এই বৃত্তের অভ্যন্তরে একটা ত্রিভুজ, তাহলে এই বৃত্তটাকে বলা হয় ত্রিভুজের পরিবৃত্ত। আর কেন্দ্র হচ্ছে ও, পরিকেন্দ্র এটা। আগের মতোই এখানে P বল দিবা, এখানে Q বল দিবা, এখানে R বল দিবা। ঠিক আছে,
এখন তোমাদের লব্ধি এবার পরিকেন্দ্রগামী, তাহলে তোমাকে যেটা করতে হবে এ ও যোগ করে বর্ধিত করবা, তারা বি সি কে ডি বিন্দুতে ছেদ করবে। এটা বি, এটা সি, এটা তো তোমার এ। তাহলে এবার প্রশ্নটা হবে এরকমভাবে, এবিসি ত্রিভুজের এ কমা বি কমা সি বিন্দুতে যথাক্রমে পি কিউ আর মানের তিনটি বল ক্রিয়াশীল, সমমুখী সমান্তরাল বল ক্রিয়াশীল, রাইট? আচ্ছা, এদের লব্ধি কোন বিন্দুতে ক্রিয়াশীল? পরিকেন্দ্র ও বিন্দুগামী। সুতরাং এ ও যোগ করে বর্ধিত করলে বিসিকে যে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে কিউ এবং আর এর লব্ধি কোথায় ক্রিয়া করবে? ডি বিন্দুতেই তো ক্রিয়া করতে হবে, তাছাড়া হবে কি করে? তাহলে এটা এখানে দিয়ে দাও, এটা পি প্লাস কিউ প্লাস আর, এটা হচ্ছে তিনটা বলের লব্ধি। আর এখানে কাজ করবে, যেহেতু এখানে পি, তাহলে ডেফিনেটলি এখানে এটাও তো এইভাবে বলা যায় কিউ প্লাস আর, তাই কিনা বলো? তাহলে আমরা এই কথাটাই বলবো, আমরা যেহেতু এ কমা বি কমা সি বিন্দুতে ক্রিয়াশীল যথাক্রমে পি কিউ আর মানে তিনটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি পি প্লাস কিউ প্লাস আর ও বিন্দুতে ক্রিয়াশীল, সুতরাং বি এবং সি বিন্দুতে ক্রিয়াশীল কিউ এবং আর মানের দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি অবশ্যই ডি বিন্দুগামী হবে। কি ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। তাহলে অতএব আমরা সমান্তরাল বল সূত্র অনুসারে পাই কিউ ইন্টু বিডি ইকুয়াল টু আর ইন্টু সিডি। এবারে বিডি আর সিডি, ভর কেন্দ্রের ক্ষেত্রে ডি ছিল বিসি এর মধ্যবিন্দু, অন্তকেন্দ্রের ক্ষেত্রে বিডি আর সিডি এর অনুপাত ছিল এবি আর এসির অনুপাতের সমান, লম্ব কেন্দ্রের ক্ষেত্রে আমরা কোণের মাধ্যমে বাহুর মাধ্যমে প্রকাশ করতে পারেছিলাম। এবার পরিকেন্দ্রের ক্ষেত্রে এই ডি বিন্দুর অবস্থান কিভাবে আছে, রাইট? এখানে যেটা করতে হবে, পরিকেন্দ্রের ক্ষেত্রে এইখান থেকে এইটুকু আমরা যোগ করে দেব। যোগ করে দিলে এই কোণ আর এই কোণটা কিন্তু সমান, কারণ ওবি আর ওসি সমান, এই কোণ দুটো সমান, রাইট? তাহলে দেখো আবার এই কোণটার মান, এই যে এই কোণটার মান মানে এই কোণটা পাই মাইনাস এই কোণটা, এই যে এই কোণটার মান, এই যে দেখো এটা মানে তো হচ্ছে 2b কোণ, কারণ আমরা জানি একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সুতরাং এইটুকু 2b, তাহলে এইটুকু হবে পাই মাইনাস 2b, রাইট? তাহলে এইটুকু কথা হবে বলতে পারবা, এই যে এইটুকু। এবার বলো এইটুকু কত রে বাবা? এটুকু কত? এটুকু হচ্ছে 2c, বিকজ এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ সি আর এই চাপের উপরে এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সুতরাং এটা 2c। সুতরাং এই কোণটুকু কত হবে? তাহলে এইটুকু হবে পাই মাইনাস 2c। কি ক্লিয়ার? এই কোণ জানা, আবার এই দুটা কোণ সমান, তাহলে এটা আলফা, এটা ধরো আলফা, তাহলে একই কোণ। তাহলে আমাকে এখন বলো তোমরা, এই ওডিটা এই দুটা ত্রিভুজের সাধারণ বাহু, রাইট? আমাকে বের করতে হবে বিডি আর ডিসি এর অনুপাত। আমি এবার এই দুটা ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করব। কি বলো তোমরা? তাহলে এইভাবে বি ও ডি এবং সি ও ডি ত্রিভুজে সাইন সূত্র অনুসারে পাই, ত্রিভুজে কি তৈরি করবো বলো? সাইন সূত্র অনুসারে পাই। সাইন সূত্র অনুসারে আমরা দুইটা ত্রিভুজ বলেছি, একটা হচ্ছে বিডি ডিভাইডেড বাই বিডি এর অপোজিট কোণের সাইন, সাইন অফ পাই মাইনাস 2c ইকুয়াল টু ওডি ডিভাইডেড বাই সাইন অফ O2 এর অপোজিট কোণ কত? ওবিডি, ওবিডি। দেখো আমরা সাইন সূত্রটা কি জানি, এই বাহু ডিভাইডেড বাই এর অপোজিট কোণের সাইন, ওডি ডিভাইডেড বাই অপোজিট কোণের সাইন। আরে পাগলা, ওডি আর এই কোণের অনুপাত, এই ওডি আর এই আলফা কোণের অনুপাত তো সেম, তাহলে বা এখানে আমরা লিখতে পারি
বিডি ডিভাইডেড বাই সাইন 2c এটা ইকুয়াল টু ওডি ডিভাইডেড বাই সাইন আলফা ধরে নিয়েছি আমি ওখানে রে পাগলারা সাইন আলফা থাক এটা কোন ত্রিভুজে কাজে লাগালাম বি ও ডি ত্রিভুজে সাইন সূত্র অ্যাপ্লাই করেছি রাইট এবার আসো সিওডি ত্রিভুজের সাইন সূত্র অনুসারে পাই এটা লিখেইছি আগে এবার সিওডি ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করো সিওডি ত্রিভুজের ক্ষেত্রে সিডি ডিভাইডেড বাই অপোজিট কোণের সাইন অফ পাই মাইনাস 2b ইকুয়াল টু ওডি ডিভাইডেড বাই ওডি এর বিপরীত কোণ কত সাইন অফ ওসিডি কি ঠিক কিনা বলো বা সিডি ডিভাইডেড বাই সাইন 2b এটা ইকুয়াল টু ওডি ডিভাইডেড বাই সাইন আলফা দুটো কোণ তো সমান কিনা বলো এই কোণ আর এই কোণ সমান এবার আসো ভাইজান ওডি বাই সাইন আলফা একই জিনিস তাহলে অতএব আমরা লিখতে পারি বিডি ডিভাইডেড বাই সাইন 2c ইকুয়াল টু সিডি ডিভাইডেড বাই সাইন 2b একটু টেকনিক্যাল টার্ম যদি এখানে ইউজ করো তোমরা বিডি ইনটু সাইন 2b ইকুয়াল টু সিডি ইনটু সাইন 2c লিখবা তাই কিনা বলে একটু চালাক না হলে তো চলা যায় না এটা ইকুয়েশন নম্বর 1 এটা ইকুয়েশন নম্বর 2 আমার তো বিডি আর সিডি কে কি করতে হবে ভ্যানিশ করতে হবে তাহলে 1/2 হতে পাই 1/2 হতে পাই 1/2 করলে কি পাবো বলো q বাই সাইন 2b ইকুয়াল টু r বাই সাইন 2c বাস তাহলে পরিকেন্দ্রের ক্ষেত্রে কাহিনীটা বুঝছো কি যে বিডি আর সিডি এর অনুপাত আমাকে বের করতে হচ্ছে বিডি আর সিডি এর অনুপাত না বের করা পর্যন্ত আমরা অঙ্ক পারবো না রাইট কি ক্লিয়ার বলো ক্লিয়ার কেন আপত্তি আছে তাহলে এই যে অন্তঃকেন্দ্র ভরকেন্দ্র পরিকেন্দ্র লম্ব কেন্দ্র এগুলো বাহু এবং কোণের ভিতরে সম্পর্কগুলোকে মানে খুব সুন্দরভাবে মনে রাখা দরকার আসলে এগুলো নিয়ে অ্যানালাইসিস করলে হবে আসলে আমি কি করে এখানে বিডি আর সিডি কে মানে চেঞ্জ করব এটা হচ্ছে এর বিষয় তাই কিনা বলো এখন বলো আমরা এও কে বর্ধিত করে প্রমাণ করেছি কিউ এবং আর এর মধ্যে সম্পর্ক কিউ ডিভাইডেড বাই যে বিন্দুতে কিউ বল ক্রিয়া করে সেই বিন্দুতে উৎপন্ন কোণের দ্বিগুণের সাইন অনুরূপভাবে বিও কে যোগ করে বর্ধিত করে প্রমাণ করতে পারবো পি ডিভাইডেড বাই সাইন 2a ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন 2c তাহলে এইটা আর এইটা আমরা সমন্বয় করে পাবো p ডিভাইডেড বাই সাইন 2a ইকুয়াল টু q ডিভাইডেড বাই সাইন 2b ইকুয়াল টু r ডিভাইডেড বাই সাইন 2c কি ক্লিয়ার বলো কোনো আপত্তি আছে তাহলে আমরা এই চারটা কেন্দ্রগামী যে অঙ্কগুলো এগুলো তো এক্সিলেন্ট জিনিস ঠিক আছে যে এই চারটা দিয়ে তোমার মনে রাখতে হবে দেখো আমি যদি সিনক্রোনাইজড করে পড়ি যে আমার তিনটা সমমুখী সমান্তরাল বল এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুতে ক্রিয়াশীল লব্ধি একবার ভরকেন্দ্রগামী একবার লম্বকেন্দ্রগামী একবার অন্তঃকেন্দ্রগামী একবার পরিকেন্দ্রগামী এটা একটা কেস সমান্তরাল বলের ক্ষেত্রে আর লামির উপপাদ্যের ক্ষেত্রে পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দু বরাবর তিনটা বল ক্রিয়াশীল হয় অন্তঃকেন্দ্র থেকে হয় মানে পরিকেন্দ্র থেকে লম্বকেন্দ্র থেকে হয় ভরকেন্দ্র থেকে তো আর হয় না রাইট কারণ ভরকেন্দ্র থেকে হইলে ওই কোণটা বের করার জন্য মানে আসলে ওটা কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নাই আমরা ভরকেন্দ্র থেকে ঠিক কিনা কারণ ওখানে বাহুর দৈর্ঘ্য যদি না দেওয়া থাকে ওখান থেকে হঠাৎ করে বিপরীত দিকে কোণ বের করা যায় না বলে লামির উপপাদ্য আমরা ওখানে প্রয়োগ করতে পারি না রাইট ক্লিয়ার খুব সুন্দর জিনিস এই যে তিনটা আর চারটা টোটাল কটা জিনিস হলো 7টা
আর মোমেন্টের ক্ষেত্রে আমরা যখন ডিসেম্বরে এইটার মোমেন্টের প্রবলেম করব, ঠিক আছে, তখন দেখবা ওখানে আরও 4টা আছে। এরকমভাবে বলবে কি জানো, একটা ত্রিভুজের 3টা বাহু বরাবর, একটা ত্রিভুজের 3টা বাহু বরাবর 3টা বল কাজ করে, 3টা বাহু বরাবর। এর আগে দেখো লামের উপাতে কি করেছি, একটা বিন্দু থেকে 3টা বল ক্রিয়া করাইছি। সমান্তরাল বলের ক্ষেত্রে 3টা পৃথক বিন্দুতে 3টা বল ক্রিয়া করাইছি সমান্তরালে। আর মোমেন্ট চ্যাপ্টারে গিয়ে আমরা করব 3টা বল 3টা বাহু বরাবর ক্রিয়াশীল হলে এবং এদের লব্ধি ভরকেন্দ্রগামী হলে, অন্তকেন্দ্রগামী হলে, পরিকেন্দ্রগামী হলে এবং হচ্ছে আরেকটা কি কেন্দ্র থাকলো, লম্ব কেন্দ্রগামী হলে, ঠিক আছে, দেখাও যে সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, এখন কেন করাবো, কাম নাই খাই দেয়, তাই কত ভয় আছে। 21 বেচারা যেমন বলে সিলেবাস বলে শেষ করবো না। আর কয়টা চ্যাপ্টার আছে বলো তো? 5 জামিল আছে নিকদা, ঠিক আছে। তাহলে দেখো ভাইজান, তাহলে আমরা এই 4টা এগুলো যদি সিনক্রোনাইজ করে পড়া যায়, যেমন আমি ওই 11টার ভিতর থেকে একটা প্রশ্ন বাংলাদেশের কোনো না কোনো ইউনিভার্সিটিতে তোমাকে অ্যান্সার করতেই হবে, এটা কনফার্ম, একবার জানা কথা, রাইট। লব্ধির সরণ সংক্রান্ত প্রবলেম করতে হবে, রাইট। এবারে দেখো আমরা লব্ধির সরণ সংক্রান্ত প্রবলেম সলভ করব এখন। লব্ধির সরণ, লব্ধির সরণ সংক্রান্ত, রাইট। যেমন দেখো, আমার মতো মানুষকে যদি এবছর প্রশ্ন করতে দেয় ফাইনাল পরীক্ষায় এই স্থিতিবিদ্যার, আমি লব্ধির সরণ সংক্রান্ত অঙ্কই করাবো, তবে একটু ভিন্ন ধরনের। সমান্তরাল বলের অঙ্ক করাই, সমান্তরাল বলের অঙ্ক দিয়েই দেখো একটা জিনিস, লব্ধি সরণ সংক্রান্ত, মনে করো এটা হচ্ছে একটা অ্যামিবা, রাইট। অ্যামিবার এটা ক্ষণপদ, ঠিক কিনা? আচ্ছা, এখন আমার প্রশ্ন, এই অ্যামিবার একটা ওজন আছে, রাইট। এটা যদি একটা সমতলীয় বস্তু হয়, তাহলে আমি মনে করতে পারি যে এই এর ওজনটা এর ক্ষেত্রফলের সমানুপাতিক। ক্ষেত্রফল যত বাড়বে তার ওজন তত বাড়বে। ম্যাটেরিয়াল থিকনেস সব যদি ঠিক থাকে, ক্ষেত্রফল বাড়ালে তোমার ওজন বাড়বে না? অবশ্যই। দেখো, তাহলে এর ভার কেন্দ্র এটা, রাইট। এর ভার কেন্দ্র থেকে খাড়ার নিচের দিকে এর টোটাল ওজন কাজ করবে। এর ওজন মানে বোঝাচ্ছে এর পুরা এরিয়া। মনে করো একক এরিয়ার ওজন 1 একক, এভাবে ধরে নিচ্ছি আমরা, রাইট। তাহলে এর ভার কেন্দ্র এটা ধরে নিলাম। আমার প্রশ্ন হচ্ছে, এই অ্যামিবা থেকে এই ক্ষণপদের এই অংশটা কেটে ফেলে দেব, কেটে ফেলে দেব, তাহলে এই লব্ধি কতটুক সরবে এটা আমাকে বলতে হবে, রাইট। সিম্পল কেস, আমি যদি এরকম করি যে আমি যদি একটা ভার বহন করি, কাঁধের উপরে ভার নিয়ে, এই পাশে 10 কেজি চাল, এই পাশে 15 কেজি চাল, আমার কাঁধের কোনো একটা অবস্থানে এটা সমান্তরাল থাকবে, ঠিক কিনা বলো? এবার আমি বললাম যে 15 কেজি চাল থেকে 3 কেজি চাল উঠাই নেওয়া হলো। চিন্তা করো, এখানে যে একটা লাঠি ছিল, লাঠিটা কে নিয়ে গেছে? দেখো তো, আমার পড়ানোর মধ্যে ডিস্টার্ব। তো যাই হোক, আমার এখানে ওই যে গ্রামের দিকে দেখবা ভার বহন করে কাঁধের উপর দিয়ে, তোমার হচ্ছে ধান চাল বহন করে, ঠিক আছে। এক পাশে 10 কেজি আর এক পাশে 15 কেজি, তাহলে লব্ধি 15 কেজির দিকে থাকবে। এবার আমি বললাম 15 কেজি থেকে 3 কেজি চাল ফেলে দেওয়া হলো, লব্ধি সরবে না? তাহলে যেখান থেকে ওজন কমানো হবে, যে সাইড থেকে ওজন কমানো হবে, লব্ধি তার অপোজিট দিকে সরে যাবে, বলে রাখলাম। ফিল করো, চোখ বন্ধ করে ফিল করো। এবার চোখ বন্ধ করো। আমি মনে করো যে লাঠিটার উপরে 2টা ভার ঝুলে দিয়েছি, এই ভার থেকে 3 কেজি ওজন কমানো হলে এই দিককার ওজনটা বেশি হয়ে যাবে, তখন এটা নিচের দিকে নামতে থাকবে, রাইট। সুতরাং এর ভার কেন্দ্র, অর্থাৎ আমি যেখানে আমার লব্ধি ক্রিয়া করেছিল সেই লব্ধিটা একটু সরে যাবে। তো এখানেও তাই, যে এখান থেকে অংশটা কেটে দিলে এই দিকে লব্ধি সরে যাবে, তাহলে এই যে অংশটা কাটতেছ তার তো একটা ভার কেন্দ্র আছে।
এর ভার কেন্দ্র থেকে কাটা অংশের ওজন W1 কাজ করবে। তাহলে এটা ছিল জি, জি হচ্ছে গোটা অ্যামিবার ভার কেন্দ্র, G1টা হচ্ছে কেটে দেওয়া অংশের ভার কেন্দ্র, রাইট। তাহলে বলো ভাইজান এখান থেকে এটা যোগ করে দিয়ে এর পিছন দিকে লব্ধি সরবে, ভার কেন্দ্র সরে যাবে, এবং এই ভার কেন্দ্রে ক্রিয়া করবে কোন ওজনটা? এই ভার কেন্দ্রে ক্রিয়া করবে কোন ওজনটা একটু বলো আমাকে, বলো। এর ভার কেন্দ্র ক্রিয়া করবে, এর ভার কেন্দ্র চলে যাবে এখানে। আরে ভাই এটা কাটার পরে ভার কেন্দ্র গেল, কাটার পরে যে অংশটা থাকবে তার ওজন W মাইনাস W1, বিকজ এই দুটা সমান্তরাল বলে লব্ধিটা, রাইট। দেখো ডাব্লুটা হচ্ছে সম্পূর্ণ অ্যামিবার ওয়েট, ক্ষণপথ যে অংশটা কাটে দিয়েছি তার ওয়েট W1, যে অংশটা থাকলো তার ওয়েট হচ্ছে W মাইনাস। এই দুটা বলের লব্ধি এখানে ক্রিয়া করে কিনা? এটা G2। তাহলে আমি সমান্তরাল বলের সূত্র অনুসারে লিখতে পারি, সমান্তরাল বলের সূত্র অনুসারে লিখতে পারি W মাইনাস W1 ডিভাইডেড বাই তার অপোজিট দৈর্ঘ্য Gg1 ইকুয়াল টু W1 ডিভাইডেড বাই অপোজিট দৈর্ঘ্য Gg2। অতএব Gg2 ইকুয়াল টু W1 ডিভাইডেড বাই W মাইনাস W1 ইন্টু Gg1। কি বলতে পারি না? বলতে পারবো কিনা বলো? পরিচয় তোমাকে জানতে হবে। হোয়াট ইজ W1? W1 মানে যে অংশটা কেটে ফেলতেছো তার ওয়েট। হোয়াট ইজ W? সম্পূর্ণ বস্তু যেখান থেকে তুমি কাটবা সেটার ওয়েট, রাইট। হোয়াট ইজ Gg1? কাটার আগে ভার কেন্দ্র, আবার যে অংশটা কাটতেছো তার ভার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। তাহলে এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে আমরা ভার কেন্দ্রের সরণ বের করতে পারবো, রাইট। দেখো Gg1 মানে কি? সম্পূর্ণ যে বস্তুটা থেকে তুমি বস্তু কাটতেছ সেই বস্তুর ভার কেন্দ্র, আর যে অংশটা কেটে ফেলে দিলা তার ভার কেন্দ্র দূরত্ব, রাইট। এই দূরত্বটা বের করতে হবে গুরুত্ব দিয়ে। এই দূরত্ব বের করার জন্য জিনিসপত্র তোমার দেওয়া থাকবেই, রাইট। তোমার সব সময় ওজন দেওয়া থাকবে না, বাট ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যথেষ্ট ক্লু দেওয়া থাকবে, রাইট। এই ভার কেন্দ্র সরণ সংক্রান্ত এটাও তো সমান্তরাল বলের অ্যাপ্লিকেশন, সমান্তরাল বলের অ্যাপ্লিকেশন না। সো আমরা এখন এই ধরনের কিছু অঙ্ক করব, রাইট। দেখো তোমাকে আমি বললাম 3a ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পাত, 3a ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পাত, এই বৃত্তাকার পাত হতে 2a বাহু, 2a দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ ছিদ্র করে দেওয়া হলো, কেটে ফেলে দেওয়া হলো। যে ত্রিভুজের শীর্ষবিন্দু বৃত্তটির কেন্দ্রে অবস্থিত, জাস্ট এইভাবে বলা আছে, লিখে দেব। 3a ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পাত হতে, লিখে নাও বাবা, হ্যাঁ আমি আস্তে আস্তে বলছি। 3a ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পাত হতে 2a দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আকৃতির অংশ কেটে ফেলা হলো। ত্রিভুজটির একটি শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে পাতটির ভার কেন্দ্রের সরণ নির্ণয় করো, পাতটির ভার কেন্দ্রের সরণ নির্ণয় করো। ওকে, হেভি অঙ্ক। এবার আসো, তাহলে এই বৃত্তাকার পাতের ব্যাসার্ধ কত? 3a। তাহলে এখান থেকে এটুকু কত? 3a। কি ব্যাসার্ধের সমবাহু ত্রিভুজ কাটেছি? আরেকবার বলবো, 3a ব্যাসার্ধের একটি বৃত্তাকার পাত হতে 2a দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আকৃতির অংশ কেটে ফেলা হলো।
ত্রিভুজটির একটি শীর্ষ বৃত্তের কেন্দ্রে অবস্থান করে, বৃত্তের কেন্দ্রে অবস্থান করে, তাহলে পাটটির ভার কেন্দ্রের সরণ নির্ণয় করো। কি ক্লিয়ার? দেখো ভাইজান, তাহলে বলে এইটুকুর দৈর্ঘ্য কত? 3a। এর ভিতর থেকে একটা সমবাহু ত্রিভুজ আকৃতির পাত, অর্থাৎ এরকম একটা পাত, এই 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 এমনভাবে ত্রিভুজটা এক বাজানের মধ্যবিন্দু বোঝায়, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে, আমার অঙ্কন বোঝাতে সুবিধা হবে আর কি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে সমবাহু ত্রিভুজ আকৃতির একটা পাত। এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 2a। এটা a দাও, এটা a দাও, এটা 2a দাও, রাইট? কি ক্লিয়ার? সম্পূর্ণ বৃত্তের ভার কেন্দ্র এটা জি দাও, যে অংশটা কাটবা তার ভার কেন্দ্র G1 দাও। লব্ধি সরবে বাম দিকে, যে পাশ থেকে বস্তু কাটা হবে তার লব্ধি সরবে বাম দিকে, দ্যাট ইজ G2 দাও, রাইট? হ্যাঁ, এই দুটো পরে লব্ধিটা হতে হবে না? তুমি এখান থেকে যে পাশে ভার ছিল কমা বা ওয়েট, তার বিপরীত দিকে লব্ধি সরবে না? এবারে এইগুলো থেকে ওয়েট ঝুলাইতে হবে, এখান থেকে একটা ওয়েট, এখান থেকে একটা ওয়েট ঝুলাইতে হবে, এখান থেকে একটা ওয়েট ঝুলাইতে হবে, রাইট? ক্লিয়ার? বলো ভাইজান, গোটা বৃত্তাকার পাতের ওয়েট কত? ওয়েট তো দাও নাই। আমি বলবো একক ক্ষেত্রফলের, আমি ধরে নিলাম যে একক ক্ষেত্রফলের ওজন 1 একক ধরে নিলাম। তার মানে কি এই বৃত্তের ক্ষেত্রফল যেটা সেটা তার ওয়েট। কি ক্লিয়ার? বলো, বৃত্তের ব্যাসার্ধ কত দিয়েছি? 3a। তাহলে তার ক্ষেত্রফল 9πa²। এটাই ওয়েট হিসেবে গণ্য। অর্থাৎ যে বৃত্তাকার পাতের ক্ষেত্রফল 1 একক, তার ওয়েট দিলাম 1 একক। ধরা যেতে পারে না? তাহলে এটা বৃত্তের ক্ষেত্রফল। এবারে যে অংশটা কাটবা তার ভার কেন্দ্র থেকে তার ওয়েট কাজ করবে। তার মানে সমবাহু ত্রিভুজ কাটিয়েছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 × a²। এক বাহুর উপর স্কোয়ার মানে 4a², দিস ইকুয়াল টু √3a²। এটা বের হলো। এবারে তাহলে গোটা বৃত্তাকার পাতের ক্ষেত্রফল ছিল 9πa²। এখান থেকে যদি √3a² বাদ দাও, তাহলে তোমার এখানে কি কাজ করবে? 9π - √3a²। ওয়াও, 3টা বল আমাদের হয়ে গেছে। এবং এই দুটো বলে লব্ধি এখানে ক্রিয়াশীল। এখন ইউ হ্যাভ টু জানতে হবে এই যে Gg1 কত। Gg1 তোমাকে বের করতে গেলে এটা ডি দিলাম, হ্যাঁ, এটা মনে করো জি, এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। Gg1 বের করতে গেলে তোমাকে জানতে হবে যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে কত নিচে ভার কেন্দ্র থাকে, 1/3 না 2/3। শীর্ষবিন্দু থেকে ভার কেন্দ্র কোথায় অবস্থান করে ত্রিভুজের, এই ইউ হ্যাভ টু জানতে হবে। একটা ত্রিভুজের ভার কেন্দ্র ভূমি থেকে 1/3 উপরে থাকে আর 2/3 নিচে থাকে শীর্ষবিন্দু থেকে। তাহলে এটা তো একটা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু থেকে 2/3 নিচে। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য জানা দরকার না? উচ্চতার 2/3 নিচে থাকে আর 1/3 উপরে থাকে। তাহলে এই দৈর্ঘ্যটুকু তোমার জানা দরকার, Gc²। তাহলে তোমাকে আগে বের করতে হবে Gc² = 4a² প্লাস কত? 4a² - a²। কারণ এর উপর স্কোয়ার প্লাস এর উপর স্কোয়ার ইকুয়াল টু এর উপর স্কোয়ার। দিস ইকুয়াল টু তাহলে কত হবে? 3a²। অতএব Gc = কত? তাড়াতাড়ি বলো। √3a। এটা Gc, Gc মানে এই উচ্চতা। অতএব Gg1 = 2/3 অফ Gc। উচ্চতার 2/3 হয়। ভার কেন্দ্র শীর্ষবিন্দু থেকে 2/3 নিচে থাকে। দিস ইকুয়াল টু 2/3 অফ √3a। ঠিক কিনা? না, এইভাবে রেখে দেবো, সমস্যা কি? 2√3a/3 তোমার সমস্যা আছে? কি ক্লিয়ার? তাহলে আমি Gg1 পেয়ে গেছি, G1 বিন্দুতে ক্রিয়াশীল বলের পরিমাণ পেয়ে গেছি, G2 বিন্দুতে ক্রিয়াশীল বলের পরিমাণ পেয়ে গেছি। অতএব
সমান্তরাল বলের সূত্র অনুসারে পাই 3√3a √3a স্কয়ার ডিভাইডেড বাই আর অপোজিট দৈর্ঘ্য GG2, এটা ইকুয়াল টু 9 পাই মাইনাস √3a স্কয়ার ডিভাইডেড বাই GG1। কি বলো, সমান্তরাল বলের সূত্র তাই কিনা? প্রত্যেকটা বলের মান হবে অপর দুটা বলের মধ্যবর্তী দূরত্বের সমানুপাতিক। কি ঠিক আছে না ভুল গেছে? তাহলে এই স্কয়ার কাটে, তাহলে থাকে মাঠে GG2 ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 9 পাই মাইনাস a না মাইনাস কত গো, মাইনাস √3 এটা এইভাবে গুণ, এটা এইভাবে গুণ দিয়ে ভাগ হবে ইন্টু GG1, দিস ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 9 পাই মাইনাস √3। GG1 এর মান বলো তাড়াতাড়ি, 2√3 ডিভাইডেড বাই 3 ইন্টু a। √3 এগুলো ফ্রি থাকে, 2a ডিভাইডেড বাই 9 পাই মাইনাস √3। ওয়াও, অঙ্কটা কিউট না? হ্যাঁ, না শিখলে তো পরীক্ষা দিতে পারতে না। ঠিক আছে, এটা শিখাবো কেন? এটা তো সিম্পল কেস, তাই না? এটা তো সিম্পল ফিলিংস যে তুমি এক পাশে ওই লোড যুক্ত করে লব্ধি সরাচ্ছ, কেন লোড হালকা করে লব্ধি সরাও, সেটা তো মানুষ নাই। না না শিখাও, এটা শিখানো তো ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে যে অংশটা তুমি দুই পাশে একবার তুমি লোড বাড়ায় লব্ধি সরণ বের করতেছো বইয়ের অঙ্কে, লোড কমায় একটু তুমি লব্ধি সরণ বের করো। কে ক্লিয়ার এটা বাবা? তাহলে আমি এখানে বৃত্তাকার যে পাত থেকে আমি জাস্ট একটা ধারণা দিলাম, রাইট? এরপরে আমি কি করবো জানো? এরপরে বৃত্তাকার অংশ কাটবো, কাটতে পারি না? শুধু আমাদেরকে জানা থাকতে হবে যে অংশটা কাটতেছি তার ডাইমেনশন লাগবে, নইলে তার ক্ষেত্রফল বের করতে পারবো না। যেখান থেকে কাটতেছি তার ক্ষেত্রফল বের করার একটা ক্লু দেওয়া থাকতে হবে। আদি ভারকেন্দ্র অর্থাৎ কাটার আগের ভারকেন্দ্র এবং যে অংশটা কাটতেছি তার ভারকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্লু দেওয়া থাকতে হবে, নইলে অঙ্ক পারবো না, রাইট? তাহলে এই তিনটা জিনিস দেওয়া থাকবেই। আর তুমি যদি এই তিনটা জিনিস না বের করতে পারো, তুমি বুঝে নিবা তুমি আগের জীবনে অনেক গ্যাপ দিয়ে এসছো, ফাঁকি দিয়ে এসছো, তাই কি না? আমি যদি এখন তোমাকে বলি যে এই বৃত্তাকার পাত, এই বৃত্তাকার পাতের ভিতর থেকে আমি একটা বর্গাকৃতির একটা অংশ কাটব, যে বর্গের কর্ণ বৃত্তটার ব্যাস নির্দেশ করবে, ব্যাসার্ধ নির্দেশ করবে, এটা বললাম, ঠিক কিনা? তাহলে আমি যদি এখন বলি যে এরকম যে এ ব্যাসার্ধের একটা বৃত্তাকার পাত হতে, এ ব্যাসার্ধের একটা বৃত্তাকার পাত হতে, ঠিক কিনা বলো? এই ব্যাসার্ধের একটা বৃত্তাকার পাত থেকে একটা বর্গক্ষেত্র আমি এখান থেকে ছিদ্র করব, এইভাবে ছিদ্র করব, বর্গাকৃতির, রাইট? এটা ছিদ্র করতে পারি না? তাহলে বলো এর ব্যাসার্ধ কত দিয়েছি? এটা মনে করো 2a ব্যাসার্ধ বিশিষ্ট, দাও তাহলে তোমাদের জন্য যেন একটু সুবিধা হয়, 2a ব্যাসার্ধ বিশিষ্ট, রাইট? তাহলে 2a ব্যাসার্ধ বিশিষ্ট হলে তাহলে এইখান থেকে আর ওয়েট কাজ করবে নিচের দিকে, এটা নিশ্চয় G1, তাহলে এটা G, এখান থেকে কাজ করবে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল 4 পাই a স্কয়ার। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, কি মজার কাহিনী! আমরা জানি এই কর্ণটা হচ্ছে টোয়াইস এ কে √2 দ্বারা ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে এই বাহুর দৈর্ঘ্য হবে কর্ণ বাই √2, কর্ণ বাই √2 অর্থাৎ √2a। তার মানে কি রে পাগলারা, এক বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, তার ক্ষেত্রফল হবে 2a স্কয়ার। তার মানে তুমি এই বৃত্তাকার পাত থেকে যখন বর্গাকৃতির একটা অংশ ছিদ্র করে নিবা, কেটে নিবা, তখন তার ভারকেন্দ্রের সরণ যদি বের করতে চাও, তাহলে এই অংশটা এখান থেকে কেটে নিলে ভারকেন্দ্র উল্টা দিকে দৌড়াবে রে পাগলারা। এটা হচ্ছে G2,
এখান থেকে দৌড়িয়ে এখানে আসবে, রাইট? এখানে কত আসবে? 4 পাই মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার। বাকিটা তোমরা করিও। তোমাকে শুধু জানতে হবে GG1 এর মান কত। GG1 এর মান হবে এ। এখানে তো আরো সহজ রে পাগলারা। GG1 এর মান এ। অঙ্ক শেষ। GG2 বের করতে পারবা না? কি করে দাও একবার বলো। অফলাইন এগুলো করাবো না, আজকে শিখালাম। ঠিক আছে, পারবা এটা এখন? ওকে, যারা ক্লাস করলো না তারা মিস করলো না। এখন আসো, কিন্তু আমি তো এরকম অঙ্ক দেবো না, আমি দিলে বইটা এইরকম অঙ্ক দেবো এবার। এই ইয়াতে কি ফাইনাল পরীক্ষা এরকম একটা অঙ্ক দিব। এরকম একটা অঙ্ক দেব তোমাদের। এই অঙ্কটা আমার আগে করানো আছে, ওই 15 সালের ভিডিওতেই করাইছিল। আমি তোমাকে বললাম এরকম ভাবে যে এটা একটা আয়তাকার পাত। মনে করে এই আয়তাকার পাতের দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো 12 মিটার, প্রস্থ দেওয়া আছে 8 মিটার, রাইট? এই কোণা থেকে একটা সমকোণী ত্রিভুজ আকৃতির অংশ কেটে ফেলে দেব, রাইট? মনে করো এর উচ্চতা দিলাম হচ্ছে তোমার 3 একক, ঠিক আছে? এর উচ্চতা দিলাম 2 একক দিলাম। কিছু মনে করলা? ক্লিয়ার? এইটুকু দিয়ে বললাম এই অংশটা আমি কেটে ফেলে দিয়েছি, রাইট? আমার প্রশ্ন, ভার কেন্দ্রের সরণ কি হবে? কি ক্লিয়ার ভাইয়ের? আমার এটা এবার আমার ভার কেন্দ্র জি। জি থেকে কাজ করবে এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 8 12 96। তাহলে এখানে 96 একক ওজন কাজ করবে, রাইট? এবার এই ত্রিভুজের ভার কেন্দ্র, এই ত্রিভুজের ভার কেন্দ্র হতে এই ত্রিভুজের ভার কেন্দ্র মনে করো এখানে থাকে। এই ত্রিভুজের ভার কেন্দ্র হচ্ছে G1। এটা G1, G1 থেকে কাজ করবে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দ্যাট ইজ 3 একক ওজন কাজ করবে, রাইট? করবে কিনা? এবারে লব্ধি সরে যাবে কোন দিকে? এই দুটো যোগ করে দিয়ে বর্ধিত করে দিলে বর্ধিত অংশের উপরে লব্ধি সরে যাবে। তাহলে লব্ধি যাবে এখানে, অর্থাৎ লব্ধি সরে যাবে এখানে। 96 থেকে 3 কেটে দিয়েছ, থাকে কত? 93। কি ক্লিয়ার? ও ভাইজান, আমার এখন GG1 প্রয়োজন। তোমার কি হুঁশ আছে? হ্যাঁ, তুমি কি দেখেছ কভু কেমনে অঙ্ক হয়? বলো, কি ক্লিয়ার? তোমাকে জানতে হবে ভাইজান, এই পুরাটুকু যদি 8 হয়, ভার কেন্দ্র আমরা জানি আয়তক্ষেত্রের মধ্যবিন্দুতে হয়, তাহলে এইটুকু পুরাটা হবে 6। এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 6, আর এইটুকু অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য কত? এইটুকু দৈর্ঘ্য 4, রাইট? আমরা জানি ত্রিভুজের ভার কেন্দ্র উচ্চতা নির্দেশক সরল রেখার ভূমি থেকে 1/3 উপরে। তাহলে এখান থেকে এইটুকু 1/3 অফ এই উচ্চতা, আর এটা হবে 1/3 অফ এই উচ্চতা, রাইট? তাহলে এইটুকু হচ্ছে 1/3 হবে এটা। তার মানে এইটুকু হচ্ছে, এই যে দেখো এইটুকু, এইটুকু হচ্ছে 2/3, 1/3 অফ এই উচ্চতা, রাইট? আর এইটুকু কথা, এই যে এইটুকু এইটুকু এইটুকু, দেখো 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 দেখো, এইটুকু হবে
1/3 অফ এই বরাবর যে উচ্চতা আছে সেটা। বলো ঠিক কিনা? হ্যাঁ, ভার কেন্দ্র সব সময় ভূমি থেকে 1/3 উপরে থাকে। এখন এই সমকোণী ত্রিভুজের তো ভূমি দুই দিক থেকে বলা যায়, বলা যাবে না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে বলো এই পাগলারা, এই যে এইটুকু কত? এইটুকু হবে তোমার এই গোটাটুকু কত? 4 মাইনাস 2/3। তাহলে এইটুকু হবে 4 মাইনাস 2/3। কি ক্লিয়ার? আর এইটুকু কত হবে? এইটুকু হবে 6 মাইনাস 1, এই যে এইটুকু। তাহলে এইটুকু হবে তোমার 6 মাইনাস 1, অর্থাৎ এইটুকু 6 মাইনাস 1 মানে 5। কি ক্লিয়ার? দেখো পারতে পারো কিনা? হ্যাঁ, ভার কেন্দ্র ভূমি থেকে 1/3 উপরে, 1/3 উচ্চতা বরাবর থাকে, রাইট? নিচ থেকে, ভূমি থেকে। তাহলে আমি এই বাহুর দৈর্ঘ্য জানি, আমি এখন GG1 এর মান বের করতে পারবো কিনা? GG1 ইকুয়াল টু 3 4 12 থেকে 2 বাদ দিলে 10/3 হোল স্কয়ার, 10/3 হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার এর রুট। বলো ঠিক কিনা? GG1 আমার কাছে জানা, বলগুলো জানা, তাহলে কি GG2 বের করা যাবে কিনা বলো? আমি তো আর করাবো না। এই বোঝা গেছে? তাহলে আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে বস্তুটা থেকে আমি কাটবো তার ভারকেন্দ্র কোথায় সেটার অবস্থান নিশ্চিত করা, তার টোটাল ওজন নিশ্চিত করা, যে অংশটা কাটবো তার ভারকেন্দ্র থেকে তার ওজন ঝোলানো, কাটার পরে লব্ধির যে স্মরণ ঘটবে অর্থাৎ ভারকেন্দ্রের যে স্মরণ ঘটবে সেটা চিহ্নিত করা, এবং সেখান থেকে বাকি ওয়েটটুকুকে ওখানে অ্যাপ্লাই করা। এবারে GG1 বের করার জন্য অর্থাৎ আদি অবস্থায় বস্তুটার ভারকেন্দ্র এবং কাটা অংশের ভারকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য কি কি ক্লু দেওয়া আছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করা, রাইট? এখান থেকে GG2 এর মান বেড়ে যাবে ভাইজান। কি ক্লিয়ার? বুঝবে না? কি ক্লিয়ার? না বোঝার এখানে কিছুই নাই। আমি বলেছিলাম যে 12 মিটার এবং 8 মিটার প্রস্থের একটি আয়তাকার পাতের এক কিনারা হতে একটা সমকোণী ত্রিভুজ আকৃতির একটা অংশ কেটে ফেলা হবে, যার এক বাহুর দৈর্ঘ্য 3 আর একটা হচ্ছে 2, অতিভুজ বাদ দিয়ে যে দুটো বাহু। এবারে বলেছি আমি যে ভারকেন্দ্রের স্মরণ কি হবে। তোমাকে জানতে হবে যে একটা সমকোণী ত্রিভুজের, এই যে দেখো এটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের ভারকেন্দ্র এরকম জায়গাতে থাকবে। তোমাকে চিন্তা করতে হবে এইটা যদি এইচ হয়, এইটুকুর উচ্চতা অর্থাৎ এই ভূমি থেকে এইটুকুর উচ্চতা হবে h/3, এটা এইচ, রাইট? আবার এইটুকু যদি তোমার বি হয়, এইটুকু যদি বি হয়, তাহলে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হবে b/3। এটা মাথায় রাখতে হবে। ভূমি থেকে 1/3 উপরে থাকে, ভূমি থেকে 1/3 উপরে থাকে ভারকেন্দ্র। এইভাবেই আমরা বের করেছি। এর উচ্চতা ছিল T2, তাহলে ভারকেন্দ্রের ভূমি থেকে অত উচ্চতায় থাকবে 2/3। আবার এই দিক থেকে এর উচ্চতা ছিল 3, সুতরাং এর 1/3 হচ্ছে 1। তারপরে আমরা এটা বের করে GG1 বের করেছি। কি ক্লিয়ার? এবার ক্লিয়ার কিনা বলো? কই মাথা ঘুরে ক্লিয়ার? মাথা ঘুরে ক্লিয়ার হবে কেন? এক্সিলেন্ট প্রশ্ন, হেভি প্রশ্ন। এরকম তো আরো প্রশ্ন আমি করাবো রে ভাই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমাদের মাথা ঘুরে যাবে, নইলে আগামীকালকে আবার ক্লাস হবে সকালে। আসসালামু আলাইকুম। নিব ছেলে মেয়েদের বলে মন ভরতেছে না ক্লাস করে, ওই জন্য ক্লাসই নিতে থাকবো।
কখন নেব বলবো না, তোমরা নিচে নামবো না, নিচে নামলে আমার ক্লাস ভালো হয় না। আমার সামনে কেউ থাকলে অনলাইন ক্লাস ভালো নেওয়া সম্ভব না।